আজকে আমরা শেখা শুরু করব 375 ধারা থেকে। 375 ধারায় রয়েছে ধর্ষণ। আমাদের পেনাল কোডে যতগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ধারা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে 375 ধারা, অর্থাৎ ধর্ষণের ধারা। যতগুলো বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষা হয়েছে প্রত্যেকটি পরীক্ষাতেই কোনো না কোনোভাবে ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক এই 375 থেকে একটি প্রশ্ন সেখানে থেকেছে। তো সুতরাং আমরা কোনোভাবেই এই ধারাটি ভালোভাবে না শিখে আমরা বার কাউন্সিলের পরীক্ষা দিতে যাব না। আমি আমার লেকচারে প্রত্যেকটি ধারায় আমি চেষ্টা করি যতটা ডিটেলস শেখানোর। 375 ধারা আমি আমার সাধ্য মতন যতটা ডিটেলস সম্ভব আপনাদেরকে শেখাবো। 375 ধারায় বলা হয়েছে, অত্র ধারা মতে 5টি উপায়ের যে কোনো একটি অবলম্বন করে কোনো নারীর সাথে যৌন সহবাসে লিপ্ত হলে তা ধর্ষণ বলে বিবেচিত হবে। আমরা যারা পুরুষ মানুষ রয়েছি তারা আমরা নারীদের সাথে যৌন সহবাস করি, তো সেই যৌন সহবাস করতে হবে এই 5 ক্যাটাগরির বাইরে। আমরা যদি কোনোভাবে এই 5 ক্যাটাগরির ভিতরে যৌন সহবাস করে ফেলি তাহলে ধরে নেওয়া হবে যে আমরা ধর্ষণ করেছি। সুতরাং কোনোভাবেই আমরা এই 5 ক্যাটাগরির মধ্যে কোনো কিছু করব না। আমরা চেষ্টা করব নারীর সাথে যৌন সহবাস যেন বৈধভাবে করা হয়। আচ্ছা, এখানে বলা হয়েছে যে এই 5টি ক্যাটাগরির মধ্যে যদি কোনো একটি পড়ে যায় তাহলে সেটি ধর্ষণ হবে। তাহলে আমরা 5টি ক্যাটাগরি আগে শিখি। এই 5টি ক্যাটাগরির উপরে আমি প্রত্যেকটির জন্য আলাদা করে এক একটি উদাহরণ দিয়েছি এবং আমি সেখানে ডিটেলস আলাপ করব। প্রথমটি হচ্ছে নারীর ইচ্ছার বিরুদ্ধে, 2 নম্বরে রয়েছে নারীর সম্মতি ব্যতীত, 3 নম্বরে যেখানে মৃত্যু বা জখমের ভয়ভীতি দেখিয়ে সম্মতি আদায় করা হয়েছে, 4 রয়েছে স্বামী হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে, এবং সব শেষে রয়েছে যে 14 বছরের কম বয়স্ক নারীর সাথে সম্মতি সহ কিংবা সম্মতি ব্যতীত। খেয়াল করেন যে জাস্ট 5টি লাইনই বুঝিয়ে দেওয়া হয়েছে। এই 5টি লাইন পড়লে খুব সহজই মনে হয়, হ্যাঁ 5টি লাইন পড়লাম, পড়া হয়ে গেল। কিন্তু আসলে এই এক একটি লাইনের ভিতরে যে কত ডিটেলস রয়েছে সেটি যদি আপনারা না শিখেন তাহলে শেখাটা হবে না। প্রথমে খেয়াল করেন যে প্রথম 2টি পয়েন্টে লেখা রয়েছে যে নারীর ইচ্ছার বিরুদ্ধে এবং তারপরে নারীর সম্মতি ব্যতীত। খেয়াল করে দেখেন 2টা পয়েন্ট কিন্তু একই রকম লাগছে, নারীর ইচ্ছার বিরুদ্ধে অথবা নারীর সম্মতি ব্যতীত। এখন দুইটাই তো নারীর ইচ্ছা। যে নারীর সম্মতি দেয়নি সেই নারী কি তার ইচ্ছা দিয়েছে? তা তো না। যে নারীর ইচ্ছার বিরুদ্ধে কিছু করা হচ্ছে তার তো সম্মতিও নাই। তো সুতরাং ইচ্ছা সম্মতি এগুলা যদি একই বিষয় হয়ে থাকে তাহলে এখানে 2টি পয়েন্ট কেন দিয়েছে? আমি যখন লয়ের স্টুডেন্ট ছিলাম তখন আমার মাথায় এই প্রশ্নটি এসেছিল যে 2টি পয়েন্ট করে আমার কাছে একই মনে হচ্ছে, তো একই বিষয়ের উপরে 2টি পয়েন্ট দেওয়ার কি দরকার ছিল, কেন দিয়েছে? তো আমি আমার ইউনিভার্সিটির শিক্ষককে জিজ্ঞেস করেছিলাম। আমি আসলে তার কাছ থেকে ভালো কোনো অ্যান্সার পাইনি। আমাদের বাংলাদেশে ইউনিভার্সিটিতে যে শিক্ষকগুলো রয়েছে তারা শিক্ষকতা করে, তারা শিক্ষক, বাট ভালো শিক্ষক পাওয়া কিন্তু খুব ভাগ্যের ব্যাপার। আপনি যেই প্রশ্নের উত্তর চাচ্ছেন সেই প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত আপনি না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনার শিক্ষাটা হলো না। এখন আপনাকে একজন শিক্ষক যদি বুঝিয়ে দেয় যে এই 2টি পয়েন্ট একই, তাহলে তো এটা হলো না, সে ভালো শিক্ষক নয়। আবার দেখবেন ইউটিউবে বিভিন্ন আইনের চ্যানেল রয়েছে, সেখানে অনেক শিক্ষক সেখানে লেকচার দিয়ে থাকে। আমি কয়েকটাতে ঢুকেছিলাম, ঢুকে দেখেছি যে তারা অল্প সময়ের মধ্যে অনেক ধারা তারা পড়িয়ে ফেলে। 10 মিনিট 15 মিনিটের ভিতরে তারা 20টা 30টা ধারা পড়াচ্ছে। প্রতিটা ধারা তারা পড়াচ্ছে 1 লাইন করে, 1 লাইন 2 লাইন করে তারা পড়াচ্ছে। তো তাদেরকে দেখে আমার মনে হচ্ছে যে আসলে পড়ানোর সময় নেই। তো এখন সময়গুলো গেল কোথায়? ইউটিউবে তো সময়ের কোনো অভাব নেই, তারা চাইলে ভালো করে তারা পড়াতে পারে। 1 লাইন করে পড়ালে আমি বলবো না সেটি কোনো ভালো পড়াশোনা হয়েছে। আপনি বার কাউন্সিল পরীক্ষা দিতে যাবেন, আপনি যদি একটি ধারার উপরে 1 লাইন পড়ে যান, একটু ভাবুন, পরীক্ষার হলে গিয়ে আপনি উত্তর করা তো অনেক দূরের কথা, আপনি প্রশ্নই বুঝবেন না। আর আইন বিষয়টি হচ্ছে এমন যে এটি আসলে 1 লাইনের কোনো বিষয় না। আইন অর্থই হচ্ছে যে যত ডিটেইলস আপনি শিখতে পারেন, যত ডিটেইলস আপনি শিখবেন তত ভালো আইনজীবী আপনি হবেন। এবং
আমাদের বাংলাদেশে প্রত্যেকটি বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় দেখা যায় 40-50,000 60,000 স্টুডেন্ট পরীক্ষা দেয়, পাশ করে 10-12,000। এই যে বাকি স্টুডেন্টগুলো ফেল করছে, যারা পাশ করতে পারছে না, তাদের বিষয়টি কি, তারা কেন পাশ করতে পারছে না? তো তারা প্রকৃতপক্ষে ওই যে এক একটি ধারার উপরে তারা এক লাইন করে পড়ে গিয়েছে। এক লাইন করে পড়ে আসলে বার কাউন্সিলের পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে, কিন্তু পাশ করা কোনোদিনই সেটি সম্ভব নয়। এবং যারা খুব ডিটেলস ভালোভাবে শিখে গিয়েছে তারাই ওই এমসিকিউ, রিটেন এবং ভাইবা সবগুলো পরীক্ষা দিয়ে তারা পাশ করে, তাদের সমস্যা হয় না। এজন্য আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, আপনারা আমার লেকচার ফরওয়ার্ড করে দেখবেন না, টেনে টেনে দেখবেন না। আপনারা কন্টিনিউয়াসলি লেকচার দেখতে থাকুন। যদি টেনে দেন 2-3 মিনিট 5 মিনিট গ্যাপ দিয়ে দেখেন, তাহলে আসলে লেকচার বুঝবেন না। লেকচার বোঝার জন্য একটানা দেখুন। আচ্ছা, এখানে দেখেন যে নারীর ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে নারীর সম্মতি ব্যতীত। আমাদের বাংলা ভাষায় এই দুটি লাইনই আসলে একই রকম লাগে, কিন্তু আপনি যদি অরিজিনাল বেয়ার অ্যাক্টে যান, যখন এই আইনটি তৈরি করা হয়েছিল, ইংরেজিতে তৈরি করা হয়েছিল, সেই ইংরেজি ভাষায় যদি আপনি যান, সেখানে দেখবেন যে যেই ভাষা, যে ওয়ার্ড ইউজ করা হয়েছে, সেই ওয়ার্ডের অর্থের ভিতরে কিছুটা পার্থক্য রয়েছে। নারীর ইচ্ছার বিরুদ্ধে বলতে যখন কোন নারীকে ধরে জোরপূর্বক তাকে হাত পা বেঁধে শক্তি প্রয়োগ করে, বল প্রয়োগ করে যখন তার সাথে যৌন সহবাস করা হয়, সেটি একজন হতে পারে, দুজন হতে পারে, 5 জন 10 জন হতে পারে, যখন এইভাবে করা হয় তখন সেই যৌন সহবাসকে বলা হবে নারীর ইচ্ছার বিরুদ্ধে যৌন সহবাস করা হয়েছে এবং তা ধর্ষণ বলে বিবেচিত হবে। আর 2 নম্বর পয়েন্টে রয়েছে যে নারীর সম্মতি ব্যতীত। এখানে সম্মতি ব্যতীত বলতে হচ্ছে অনেকটা এরকম যে আপনি একটি নারীকে আপনার কাছে নিয়ে আসলেন, আপনি তাকে মদ্যপান করালেন, তাকে ঘুমের ওষুধ খাওয়ালেন, তাকে পয়জন খাওয়ালেন। তো দেখা গেল যে ঘুমের ওষুধ খাওয়ার পরে সে আপনার বাসায় ঘুমিয়ে পড়েছে। তো ঘুমের মধ্যে আপনি তার সাথে যৌন সহবাস করলেন। তো এই যৌন সহবাসটাও নারীর সম্মতি ব্যতীত হবে। তো এই যৌন সহবাসকে আমরা বলবো ধর্ষণ। এখন আপনি যেভাবেই করেন না কেন, আপনি ঘুমের ওষুধ খাইয়ে করেন বা মদ্যপান করিয়ে করেন অথবা হাত পা বেঁধে করেন, যেভাবেই করেন না কেন সেটি ধর্ষণ বলে বিবেচিত হবে। কিন্তু আপনি যদি ক্যাটাগরির ভিতরে ফেলতে যান, তাহলে হাত পা বেঁধে যদি আপনি ধর্ষণ করেন তাহলে এই প্রথম পয়েন্টের মধ্যে পড়বে। আর যদি তাকে ঘুমের ওষুধ, মদ্যপান ইত্যাদি করিয়ে ধর্ষণ করেন তাহলে এটি দ্বিতীয় ক্যাটাগরির মধ্যে পড়বে। আবার আরেকটি জিনিস বুঝে নেন যে প্রথম পয়েন্ট অনুযায়ী যাকে ধর্ষণ বলা হয়েছে, যে নারীর ইচ্ছার বিরুদ্ধে, এইখানে নারীকে চিন্তা ভাবনা করার কোনো সময় দেওয়া হয় না। নারী ইচ্ছা করলেও এখান থেকে স্কেপ করার কোনো ওয়ে নেই। 5 জন মিলে একটি নারীকে জোর করে ধরে নিয়ে আসলো, তার হাত পা বাঁধলো এবং 5 জন মিলে সারা রাত তাকে মন ভরে ধর্ষণ করলো। এখানে নারীর কিন্তু কোনো সেকেন্ড ওয়ে নাই যে সে এখান থেকে রক্ষা পাবে। তাকে বাই ফোর্স, শক্তি খাটিয়ে, বল প্রয়োগ করে তাকে তুলে আনা হয়েছে এবং শক্তি বল প্রয়োগ করেই তার সাথে যৌন সহবাস করা হচ্ছে। তো এইভাবে ধর্ষণ করলে সেটি হবে নারীর ইচ্ছার বিরুদ্ধে এবং তা হবে প্রথম ক্যাটাগরি। আর দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে নারীর সম্মতি ব্যতীত। এখানে বিষয়টি হচ্ছে যে আপনি যে মেয়েটাকে আপনার বাসায় ইনভাইট করলেন, আপনার উদ্দেশ্য হচ্ছে যে তাকে ঘুমের ওষুধ খাওয়াবেন বা মদ খাওয়াবেন। তো নারীটি যদি বুঝতে পারে তাহলে সে আপনার কাছে নাও আসতে পারে, বা তার যদি অন্য কোনো জায়গায় কোনো কাজ থাকে তাহলে আপনার এখানে নাও আসতে পারে, সে অন্য কোথাও চলে গেল, আপনার প্ল্যানিং কাজ করলো না। তো দেখা যায় যে এই পয়েন্টের ক্ষেত্রে নারীর চিন্তা ভাবনা করার বা নারীর এখান থেকে স্কেপ করার অনেক ওয়ে থাকে। তো যদি সেই রাস্তাটা সে গ্রহণ না করে, সে চিন্তা ভাবনাও না করে, সে নিজেকে সেভ করারও কোনো ব্যবস্থা সে গ্রহণ না করে, সে কোনো কিছু না ভেবেই আপনার উপরে বিশ্বাস করেই সে চলে এসেছে আপনার বাড়িতে এবং আপনি সেই সুযোগে তাকে মদ খাওয়ালেন অথবা তাকে ঘুমের ওষুধ খাওয়ালেন, সে আপনার বিছানায় ঘুমিয়ে পড়ল, আপনি ঘুমের ঘোরে অর্ধ ঘুমন্ত অবস্থায় সেই নারীর সাথে যৌন সহবাস করলেন। তো সেটি হলো ধর্ষণ। তো এই ধর্ষণটি পড়বে এই সেকেন্ড ক্যাটাগরির ভিতরে, অর্থাৎ নারীর সম্মতি ব্যতীত। তারপরে 3 নম্বরে রয়েছে যেখানে মৃত্যু বা জখমের ভয়ভীতি দেখিয়ে সম্মতি আদায় করা হয়েছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে 1 জন মিলে বা 5 জন মিলে বা যে কয়জনই হোক একটি নারীকে তারা ধরলো, ধরে তাকে তারা প্রস্তাব দিল
যে আমরা তোমার সাথে যৌন সহবাস করতে চাই। এখন মেয়েটি যদি কোনো রকম কোনো প্রভাব ছাড়া সম্মতি দিয়ে দেয় তাহলে তো সেটি ধর্ষণ হবে না। আর যদি এমন হয় যে সে সম্মতি দিচ্ছে না, তখন সেই 5 জন ব্যক্তি তাকে জোর করে তুলে নিল না, তার হাত পা বাঁধলো না, বা তাকে ঘুমের ওষুধ খাওয়ালো না, মদ খাওয়ালো না, কিচ্ছু করলো না, সেই 5 জন ব্যক্তি সেই নারীর উপরে অস্ত্র তাক করলো, পিস্তল ধরলো, চাকু ধরলো, বিভিন্ন অস্ত্র তাক করলো এবং বলল যে তুমি যদি রাজি না হও, আমাদের সাথে যৌন সহবাস না করো, তাহলে আমরা তোমাকে মেরে ফেলবো, বা তোমার এমন কোনো শারীরিক জখম করব যে তুমি শারীরিকভাবে ডিজেবল হয়ে যাবে। তো এটি বলার পর সে মেয়ে ভয় পাবে, এটি স্বাভাবিক। তো সে ভয় পেয়ে সে সম্মতি দিয়ে দিল। সে বলল আচ্ছা ঠিক আছে, আপনারা যা করতে চান করেন, আমাকে মেরে ফেলবেন না প্লিজ। তো তারপরে সেই 5 জন নারীটিকে নিয়ে একটি কক্ষে গেল এবং তারা সকলে মিলে নারীটির সাথে উপর্যুপরি যৌন সহবাস করলো। তো এই যৌন সহবাসকে আমরা বলবো ধর্ষণ। এটি হচ্ছে 3 নাম্বার ক্যাটাগরিতে পড়েছে। তারপরে হচ্ছে 4 নাম্বার ক্যাটাগরি, স্বামী হিসাবে মিথ্যা পরিচয় দিয়ে। অর্থাৎ কোনো ব্যক্তি কোনো মেয়ের সাথে যৌন সহবাস করলো, মেয়েটি জানে যে লোকটি তার স্বামী, বাট স্বামী জানে যে মেয়েটি তার স্ত্রী নয়। এইভাবে মিথ্যা পরিচয় দিয়ে, ধোঁকা দিয়ে, বাটপাড়ির মাধ্যমে যদি কোনো পুরুষ মানুষ কোনো নারীর সাথে যৌন সহবাস করে, তাহলে এটিও হবে ধর্ষণ এবং তা 4 নাম্বার ক্যাটাগরিতে পড়বে। সব শেষে রয়েছে যে 14 বছরের কম বয়স্ক নারীর সাথে সম্মতি সহ কিংবা সম্মতি ব্যতীত। এই পয়েন্টটি হচ্ছে এরকম যে খেয়াল করে দেখেন, আমাদের প্রত্যেকেরই বাসায় কম বেশি কাজের মেয়ে থাকে, যাদের বয়স 8 বছর থেকে শুরু করে 18-20 বছর পর্যন্ত হতে পারে। তো এমন হতে পারে যে একজনের বাসায় কাজের মেয়ে একটি রয়েছে, তার বয়স 10 বছর বা 12 বছর। তো 14 বছর হলে হবে না, 14 বছরের কম হতে হবে। 14 বছরের কম বলতে 13 বছর পর্যন্ত হলে চলবে। তো এই 13 বছর বয়স পর্যন্ত কোনো নারী, তার সাথে যদি যৌন সহবাস করা হয় তাহলে সেটি ধর্ষণ হবে। এখন সেই নারী যদি সম্মতি না দেয় তাহলে ধর্ষণ অবশ্যই হবে। আর যদি এমন হয় যে সম্মতি দিয়েছে, তাহলে কি হবে? বয়স যদি 14-র নিচে হয়, অর্থাৎ 13 পর্যন্ত হয়, তাহলে সেক্ষেত্রে সম্মতি দিলেও তা ধর্ষণ হবে। তো সেই সম্মতি যেভাবেই নেওয়া না কেন, যেহেতু 14 বছরের কম, তাহলে বুঝতে হবে যে বাচ্চা মেয়ে, তাকে চকলেট দেওয়া যেতে পারে, তাকে মজার মজার খাবার দেখানো যেতে পারে, সুন্দর পোশাক দেখানো যেতে পারে, বিভিন্ন কিছু লোভ দেখিয়ে তার সম্মতি নেওয়া যেতে পারে। তো সে যদি সম্মতি দেয়ও, ইট ডাজেন্ট ম্যাটার, সম্মতি দেখ বা না দেখ, কিচ্ছু যায় আসে না। 14 বছরের কম বয়স্ক নারীর সাথে যদি কোনো ব্যক্তি যৌন সহবাস করে, তাহলে সেটি হবে ধর্ষণ এবং এটি 5 নম্বর ক্যাটাগরিতে পড়বে। এখানে আমাদেরকে 2টি বিষয় মনে রাখতে হবে। প্রথমটি হচ্ছে, নিজ স্ত্রীর বয়স 13 বছরের কম না হলে সেক্ষেত্রে তা ধর্ষণ বলে গণ্য হবে না। একটু আগে আমরা 5 নম্বর ক্যাটাগরিতে পড়লাম যে 14 বছরের কম বয়স্ক নারীর সাথে সম্মতি সহ কিংবা সম্মতি ছাড়া যৌন সহবাস করলে তা হবে ধর্ষণ। তো এখানে দেখা যাচ্ছে যে লেখা আছে যে 13 বছরের কম না হলে তা ধর্ষণ হবে না, অর্থাৎ 13 বছরের কম হলে তা ধর্ষণ হবে। 13 বছর হলে আর হবে না, 12 বছর পর্যন্ত হলে তা ধর্ষণ হবে। সেটি কোন ক্ষেত্রে? যদি সেই মেয়েটি হয় পুরুষ মানুষের স্ত্রী, সেক্ষেত্রে। অর্থাৎ কোনো ব্যক্তি তার স্ত্রীর সাথে যৌন সহবাস করেছে, সেই স্ত্রীর বয়স যদি 13 হয় তাহলে সেটি ঠিক আছে, কোনো ধর্ষণ হবে না, ইটস অল রাইট। কিন্তু 13 কম হয়, যদি এমন হয় যে 12 বছর বয়স, তাহলে সেই ক্ষেত্রে সেই যৌন সহবাস হবে ধর্ষণ। অর্থাৎ বিষয়টি পরিষ্কার যে 13 বছর বয়স্ক স্ত্রীর সাথে যদি যৌন সহবাস করা হয় তা ধর্ষণ হবে না, কিন্তু 13 বছরের কম অর্থাৎ 12 বছর বয়স্ক স্ত্রীর সাথে যৌন সহবাস করলে তা হবে ধর্ষণ। এখন যদি এমন হয় যে স্ত্রীর বয়স 10 বছর বা 11 বছর বা 9 বছর, তাহলে কি হবে? তো এই বিষয়টি আমি একটু পরে আসছি, আমার পয়েন্টের মধ্যে আপনারা পাবেন, আমি সেটিও বলে দেব। এখন আমাদের আরেকটি যে বিষয় মনে রাখতে হবে সেটি হচ্ছে যে অত্র ধারায় বর্ণিত অপরাধের আবশ্যকীয় যৌন সঙ্গমের জন্য যৌনাঙ্গ প্রবিষ্ট করাই যথেষ্ট। আচ্ছা, এই পয়েন্টটি খুব ভালোভাবে আপনারা বুঝে নেন এবং খুব প্রয়োজনীয় একটি পয়েন্ট। সেটি হচ্ছে এখানে ইংরেজিতে একটি ওয়ার্ড আমি লিখে দিয়েছি, পেনেট্রেশন। এখন পেনেট্রেশন শব্দটি অর্থ কি সেটি আপনারা গুগলে গিয়ে সার্চ দেবেন, সার্চ দিয়ে দেখবেন যে পেনেট্রেশন বলতে কি বোঝায়। পেনেট্রেশন লিখে সার্চ দিয়ে
অর্থ দেখবেন এবং ইমেজে গিয়ে ছবিও দেখবেন যে কখন বিষয়টাকে পেনেট্রেশন বলা হয়। গুগলে ছবির কোনো অভাব নেই। তো আমি আপনাদেরকে যতটুকু সম্ভব বুঝিয়ে দিই। এখানে এই পয়েন্টটি হচ্ছে যে আমরা এই যে 5টি পয়েন্ট শিখে আসলাম, 5টি ক্যাটাগরির মধ্যে যৌন সহবাস করলে তা হবে ধর্ষণ। তো এখন আদৌ যৌন সহবাস হয়েছে কিনা বা আসলে কি করা হয়েছে, আমরা ধর্ষণ ক্যাটাগরিতে আমরা ফেলতে যাচ্ছি, কিন্তু আসলে পুরুষ মানুষটা কতটুকু কি করেছে আমরা সেটি যদি না বুঝি তাহলে আমরা এই অপরাধটাকে এই ধারার অধীনে ফেলতে পারবো না। তো এখানে বলে দেওয়া হচ্ছে 375 ধারার অধীনে যদি এই অপরাধটি ফেলতে হয় তাহলে একটি বিশেষ উপাদান ফুলফিল হতে হবে। সেই উপাদানটি কি? সেই উপাদানটি হচ্ছে যে পুরুষ মানুষ যৌন সহবাস করেছে সেই পুরুষ মানুষের যৌনাঙ্গটি মেয়ে মানুষের যোনিপথের ভিতরে তা প্রবেশ করেছে। যদি পুরুষ মানুষের যৌনাঙ্গ মেয়ে মানুষটির যোনির ভিতরে প্রবেশ না করে তাহলে আমরা কোনোভাবেই সেই কর্মকাণ্ডকে ধর্ষণ বলতে পারবো না। ধর্ষণ হতে হলে পুরুষের যৌনাঙ্গ স্ত্রী লোকের যোনির ভিতরে প্রবেশ করতেই হবে, সেটি একবার হোক, দুইবার হোক বা যতবার হোক, প্রবেশ করতেই হবে। এই পয়েন্টের উপরে আমি একটি উদাহরণ আলোচনা করেছি, আপনারা সেখানে আরও বিস্তারিত শিখবেন। এখন আমরা যেই 5টি পয়েন্ট আমরা শিখেছি, যেই 5টি পয়েন্টের মধ্যে যদি কোনো যৌন সহবাসকে ফেলা যায় তাহলে তা হবে ধর্ষণ। এই 5টি পয়েন্টের উপরে এখন আমরা 5টি উদাহরণ নিয়ে আলোচনা করব। এই উদাহরণ আপনাদের জন্য বিষয়টি বুঝতে আরও বেশি সাহায্য করবে। প্রথম উদাহরণটি হচ্ছে 1 নম্বর পয়েন্টের উপরে, অর্থাৎ নারীর ইচ্ছার বিরুদ্ধে। এই পয়েন্টের উপরে উদাহরণ হচ্ছে শামীমা ও তাপস দুজনেই শপিং মলের কর্মী। শামীমার বয়স 20 বছর। তাপস শামীমাকে অবৈধ যৌন সহবাস করার প্রস্তাব দিল। শামীমা খেপে গিয়ে তাপসকে একটি চল লাগিয়ে দিল। এতে তাপস অপমানিত হয়ে বন্ধুদের সাথে বিষয়টি আলাপ করল। তাপস ও তার বন্ধুরা শামীমাকে যাওয়ার সময় রাস্তা থেকে ধরে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে হাত পা বেঁধে সকলে মিলে জোরপূর্বক যৌন সহবাস করল। এখানে তাপস আর তার বন্ধুরা শামীমাকে ধর্ষণ করেছে। খুব সহজ এবং খুব দারুণ একটি উদাহরণ, খেয়াল করেন। 1 নম্বর পয়েন্টে বলা হয়েছিল নারীর ইচ্ছার বিরুদ্ধে। নারীর ইচ্ছার বিরুদ্ধে আমরা তখনই বলতে পারবো যখন তার সাথে যৌন সহবাস করা হবে বাই ফোর্স। তার ইচ্ছার বিরুদ্ধে শক্তি প্রয়োগ করে, বল প্রয়োগ করে যখন তার সাথে যৌন সহবাস করা হবে তখনই আমরা বলতে পারবো যে এটি ধর্ষণ হয়েছে এবং তা প্রথম ক্যাটাগরি। তো এখানে দেখেন যে তাপস শামীমাকে যৌন সহবাস করার প্রস্তাব দিলে শামীমা তা ডিনাই করে এবং তাপস অপমানিত হয়ে বন্ধু বান্ধব নিয়ে শামীমাকে তুলে নিয়ে যায় বাই ফোর্স। শক্তি দিয়ে বল প্রয়োগ করে তাকে তুলে নিয়ে যায় এবং তাকে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে তার হাত পা বেঁধে শক্তি প্রয়োগ করে, বল প্রয়োগ করে সকলে মিলে তার সাথে যৌন সহবাস করে। এখানে প্রথম ক্যাটাগরি অনুযায়ী তাপস ও তার বন্ধুরা শামীমাকে ধর্ষণ করেছে। আচ্ছা, দ্বিতীয় পয়েন্টে কি ছিল? নারীর সম্মতি ব্যতীত। আচ্ছা, এখানে দেখি কি বলা হয়েছে। তাপস একজন প্রতিমন্ত্রী, শামীমা একজন চিত্রনায়িকা। তাপস শামীমাকে তার ডিনার পার্টিতে আমন্ত্রণ করলো। শামীমা ডিনার পার্টিতে আসলো ও খাওয়া দাওয়া উপভোগ করলো, কিন্তু তাপস কৌশলে শামীমাকে অধিক মাত্রায় মদ পান করিয়ে দিল। ওই দিন রাতে মাতাল থাকা অবস্থায় তাপস শামীমার সাথে যৌন সহবাস করলো। যৌন সহবাস করার জন্য শামীমা পার্টিতে আসেনি, সুতরাং এখানে তাপস শামীমাকে ধর্ষণ করেছে। বিষয়টি একটু খেয়াল করেন। আমি 2 নম্বর পয়েন্টটি যখন বুঝিয়েছি তখন আমি বলেছিলাম যে নারীর সম্মতি ব্যতীত বলতে যদি কৌশলে তার সাথে যৌন সহবাস করা হয় সেই বিষয়টিকে বোঝাবে। এখানে দেখেন যে তাপস একজন প্রতিমন্ত্রী, তো একজন সম্মানিত ব্যক্তি, সে চিত্রনায়িকা শামীমাকে সে ইনভাইট করেছে। এখন চিত্রনায়িকা তো আসতে বাধ্য এবং সে আসতেও চায়, সে খুশি যে একজন প্রতিমন্ত্রীর দাওয়াতে সে যাচ্ছে। সে দাওয়াতে গেল, কিন্তু তাপসের উদ্দেশ্য ছিল ভিন্ন। সে শামীমাকে কৌশলে, ছলে বলে কৌশলে বেশি করে মদ পান করিয়ে দিয়েছে। তো বেশি মাত্রায় মদ পান করে শামীমা মাতাল হয়ে, মাতাল অবস্থায় সে তাপসের বাসা রয়েছে। মাতাল অবস্থায় এই সুযোগে তাপস শামীমার সাথে যৌন সহবাস করেছে, কিন্তু শামীমা যৌন সহবাস করার জন্য পার্টিতে আসেনি এবং সে সম্মতি প্রদানও করেনি। সুতরাং যেহেতু কৌশলে সম্মতি ছাড়া তাপস শামীমার সাথে যৌন সহবাস করলো, সুতরাং এই যৌন সহবাসকে আমরা বলতে পারবো যে তাপস শামীমাকে ধর্ষণ করেছে।